মস্তিষ্কের ভয়ঙ্কর রহস্য যা আপনাকে হতবাক করবে। হুম। এই ভয়ঙ্কর রহস্য আর হতবাক করবে শব্দ দুটো মাথায় ঘুরছে। শুধু যে কৌতূহল হচ্ছে তা নয়, কেমন যেন একটা অস্বস্তিও কাজ করছে, তাই না? ঠিক, মনে হচ্ছে যেন আমরা নিজেদের সম্পর্কে যা জানি বা যা বিশ্বাস করি সেটুকুই হয়তো সবটা নয়। একদম। তো আজকের আলোচনায় আমরা এই ছবিটাকে একটা মানচিত্রের মতো ব্যবহার করব। এর সূত্র ধরে মস্তিষ্কের সেই সব অলিগলিতে ঢোকার চেষ্টা করব যা আমাদের সাধারণ চিন্তার বাইরে। ঠিক তাই। আর এখানে ভয়ঙ্কর শব্দটার মানে কিন্তু আক্ষরিক অর্থে ভয় পাওয়া নয়। না না, ভূতপ্রেতের মতো কিছু নয়। একদমই না। এর মানে হল এমন কিছু যা আমাদের নিজেদের সম্পর্কে মূল ধারণাগুলোকেই হয়তো নাড়িয়ে দিতে পারে, মানে আমাদের অস্তিত্বের ভিত্তি নিয়েই প্রশ্ন তুলে দিতে পারে। হুম। আধুনিক বিজ্ঞান তো মস্তিষ্ক নিয়ে অনেক কিছুই জানে, কিন্তু সত্যি বলতে কি, এর কার্যকলাপের একটা বিশাল অংশ এখনো আমাদের কাছে একটা ব্ল্যাক বক্সের মতো। আচ্ছা। এই আলোচনাতে আমরা সেই সব বিস্ময়কর দিক নিয়ে কথা বলবো যা এই ছবিটি ইঙ্গিত করছে। চলুন তাহলে শুরু করা যাক। প্রচ্ছদের মাঝখানে যে মস্তিষ্কের ছবিটা, ওটার দিকে তাকালে প্রথম যে প্রশ্নটা মাথায় আসে তা হল নিয়ন্ত্রণের প্রশ্ন। নিয়ন্ত্রণের প্রশ্ন, হ্যাঁ। আমরা তো ভাবি আমাদের চেতন মন, মানে আমাদের কনশাস মাইন্ডে আমাদের চালক। আমি কি খাবো, কোথায় যাব, সবই তো আমার সচেতন সিদ্ধান্ত। আমরা এটাই ভাবতে ভালোবাসি। কিন্তু এই ছবির জটিল সার্কিটগুলো দেখে মনে হচ্ছে পর্দার আড়ালে অন্য কিছু ঘটছে। আমাদের অবচেতন মন আসলে কতটা শক্তিশালী? শুরুতে একটা জরুরি বিষয় পরিষ্কার করে নিই। বিভিন্ন গবেষণা বলছে যে আমাদের দৈনন্দিন কাজের প্রায় ৯০ থেকে ৯৫% আমাদের অবচেতন মন নিয়ন্ত্রণ করে। ১ মিনিট, কত শতাংশ? ৯০ থেকে ৯৫? হ্যাঁ, এটা শুনে অনেকে চমকে ওঠে। শ্বাস-প্রশ্বাস, হৃদস্পন্দন এগুলো তো স্বয়ংক্রিয়ভাবে চলেই, কিন্তু শুধু শারীরিক প্রক্রিয়া নয়। আচ্ছা। আমাদের অভ্যাস, আমাদের আবেগ, বিপদ দেখলে চোখের পলকে যে প্রতিক্রিয়া দিই আমরা, এই সব কিছুই কিন্তু অবচেতন মনের খেলা। তার মানে চেতন মন অনেকটা জাহাজের ক্যাপ্টেনের মতো, যে শুধু নির্দেশ দেয়। ঠিক ধরেছেন। আর পুরো জাহাজটা চালায় শত শত নাবিক, যারা হলো আমাদের এই অবচেতন প্রক্রিয়াগুলো। ৯৫%? এটা তো একটা বিশাল সংখ্যা। তার মানে কি আমাদের স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল বলে তেমন কিছু নেই? আমরা কি সবাই আমাদের অবচেতন মনের হাতের পুতুল? মানে শুনতে একটু... না, বিষয়টা ঠিক পুতুল হওয়ার মতো সরল নয়, বরং এটা মস্তিষ্কের একটা অসাধারণ দক্ষতার প্রমাণ। দক্ষতার প্রমাণ? কিভাবে? ভাবুন তো, আপনি যদি প্রতিদিন সকালে উঠে সচেতনভাবে শ্বাস নেওয়া, চোখের পাতা ফেলার কথা ভাবতেন, তাহলে তো অন্য কোনো কাজই করতে পারতেন না। হ্যাঁ, তাও অবশ্যই ঠিক। অবচেতন মন এই রুটিন কাজগুলো নিজের কাঁধে নিয়ে নেয়, যাতে আমাদের চেতন মন নতুন কোনো সমস্যার সমাধানে মনোযোগ দিতে পারে। যেমন ধরুন, গাড়ি চালানোর ব্যাপারটা। হ্যাঁ, ঠিক। প্রথম দিকে যখন কেউ গাড়ি চালানো শেখে, তখন তো সচেতনভাবে স্টিয়ারিং, গিয়ার, ব্রেক সবকিছুর কথা ভাবতে হয়। একদম। কিন্তু একবার দক্ষ হয়ে গেলে তখন তো হয়তো গান শুনতে শুনতে বা কথা বলতে বলতেই অনায়াসে গাড়ি চালানো যায়। হাত পা যেন নিজে থেকেই কাজ করে। ঠিক তাই, অবচেতন মন আমাদের কাজকে সহজ করে দেয়। কিন্তু এখানেই রহস্যটা আরও গভীর হতে শুরু করে। কিরকম? গাড়ি চালানো তো একটা দক্ষতা, কিন্তু আমাদের গভীর ভয়, তীব্র ভালোবাসা, এমনকি আমাদের নৈতিক বিশ্বাসগুলো অনেকাংশে এই অবচেতন মনের গভীরে থাকা প্যাটার্ন দিয়ে তৈরি হয়। শৈশবের অভিজ্ঞতা বা সামাজিক শিক্ষা এইসব? হ্যাঁ, যা কিছু আমরা হয়তো সচেতনভাবে ভুলেও গেছি, সেগুলো অবচেতন মনে থেকে আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে। আমরা ভাবি যে আমরা যুক্তি দিয়ে সবটা নিয়ন্ত্রণ করছি, কিন্তু তার কতটা আসলে আমাদের অজান্তেই পূর্বনির্ধারিত? এই প্রশ্নটাই মস্তিষ্কের অন্যতম বড় রহস্য। আপনি অভিজ্ঞতার কথা বললেন। তার মানে আমাদের অবচেতন মন এই অভিজ্ঞতা বা স্মৃতির ওপর ভিত্তি করে এই প্যাটার্ন তৈরি করে। হুম। কিন্তু সেই স্মৃতিগুলো যদি নিজেই নির্ভরযোগ্য না হয়? বইটার নাম তো মনের রহস্য, আর মনের সবচেয়ে বড় অংশ জুড়েই তো আছে আমাদের স্মৃতি। ঠিক। আমাদের স্মৃতি কি আসলেই একটা ভিডিও রেকর্ডারের মতো কাজ করে, মানে যা অবিকলভাবে অতীতকে ধরে রাখে? এখানেই দ্বিতীয় হতবাক করা বিষয়টা শুরু। স্মৃতি মানে মেমোরি মোটেও একটা নির্ভরযোগ্য ভিডিও রেকর্ডার নয়। তাহলে কি? বরং মস্তিষ্ক প্রতিটি স্মৃতিকে নতুন করে তৈরি করে, মানে পুনর্গঠন করে।
যখনই আমরা কোনো কিছু মনে করার চেষ্টা করি। প্রতিবার? তার মানে প্রতিবার মনে করার সময় স্মৃতিটা একটু বদলে যায়? হ্যাঁ, সামান্য হলেও পরিবর্তিত হতে পারে। আমাদের বর্তমান আবেগ, বিশ্বাস বা নতুন কোনো তথ্য পুরনো স্মৃতির সাথে মিশে যেতে পারে। স্নায়ুবিজ্ঞানে এটাকে রিকনসলিডেশন বলা হয়। এই ব্যাপারটা আমাকে ভাবাচ্ছে। আমার ছোটবেলার একটা স্মৃতি আছে, যেটা নিয়ে আমি আমার ভাইয়ের সাথে প্রায়ই তর্ক করি। আচ্ছা, আমরা দুজনেই নিশ্চিত যে ঘটনাটা আমাদের চোখের সামনেই ঘটেছে, কিন্তু আমাদের দুজনের বর্ণনা একদম আলাদা। এতদিন ভাবতাম আমাদের মধ্যে একজনের স্মৃতিশক্তি দুর্বল। কিন্তু এখন মনে হচ্ছে হয়তো আপনারা দুজনেই নিজেদের মস্তিষ্কের তৈরি করা দুটো আলাদা গল্পকে সত্যি বলে ধরে বসে আছেন। ঠিক তাই। আপনার অভিজ্ঞতাটাই এর সেরা উদাহরণ। এর ফলে স্মৃতিতে ভুল তথ্য যোগ হতে পারে বা সময়ের সাথে সাথে মূল ঘটনাটাই বদলে যেতে পারে। একেই বলে ফলস মেমরি বা মিথ্যা স্মৃতি। মিথ্যে স্মৃতি? হ্যাঁ, আমার নিজের জীবনেই একটা মজার উদাহরণ আছে। আমি বছরের পর বছর ধরে আমার স্ত্রীকে একটা ঘটনার কথা বলতাম যা আমাদের প্রথম ডেটে ঘটেছিল। হুম। কিছুদিন আগে পুরনো ডায়েরি ঘাঁটতে গিয়ে দেখি ঘটনাটা আসলেই ঘটেছিল, কিন্তু অন্য একজনের সাথে, আমার স্ত্রীর সাথে দেখা হওয়ারও আগে। বলেন কি? আমার মস্তিষ্ক দুটো গুরুত্বপূর্ণ স্মৃতিকে একসাথে জুড়ে একটা নতুন আরও ভালো গল্প বানিয়ে নিয়েছিল। কারণ মস্তিষ্ক শুধু তথ্য জমিয়ে রাখে না, সে একজন দক্ষ গল্পকার। কিন্তু এটা তো শুধু ব্যক্তিগত মজার ভুল নয়, এর প্রভাব তো আরও অনেক গভীর হতে পারে। যেমন ধরুন আইনি ব্যবস্থায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য, আইউইটনেস টেস্টিমনি, হ্যাঁ, সেটার উপর তো অনেক কিছু নির্ভর করে। যদি মানুষের স্মৃতি এতই পরিবর্তনশীল হয়, তাহলে তো একজন নিরপরাধ মানুষও দোষী সাব্যস্ত হতে পারে। অবশ্যই। এবং এই কারণেই এখন ফরেনসিক সাইকোলজিতে এটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে। মস্তিষ্ক চায় বিচ্ছিন্ন ঘটনাগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ কাহিনী তৈরি করতে। আর এই কাহিনী বানাতে গিয়ে সে নিজের মতো করে ফাঁক-ফোকর পূরণ করে নেয়। একদম। যাতে আমাদের কাছে সবকিছু যৌক্তিক মনে হয়। ফলে আমাদের আত্মপরিচয়, যা মূলত আমাদের স্মৃতির ওপরেই দাঁড়িয়ে আছে, সেটাও এক অর্থে মস্তিষ্কেরই তৈরি করা একটা গল্প। বাস্তবতা আর কল্পনার এই যে একটা সূক্ষ্ম সীমারেখা, এটাই মস্তিষ্কের সবচেয়ে বড় রহস্যগুলোর একটা। তাহলে তো আমাদের পরিচয়ের ভিত্তিটাই বেশ নড়বড়ে। আর মস্তিষ্ক যে এই গল্প তৈরি করছে, এই গল্প তো শুধু অতীতকে নিয়ে নয়, তাই না? না, শুধু অতীত নয়। প্রচ্ছদেল এই সার্কিট আর তরঙ্গের মতো নকশাগুলো দেখে মনে হচ্ছে মস্তিষ্ক যেন অনবরত কিছু একটা হিসেব করছে। এটা কি ভবিষ্যতের গল্প লেখার চেষ্টা? অসাধারণ একটা সংযোগ। আধুনিক স্নায়ুবিজ্ঞানের অন্যতম আকর্ষণীয় ধারণাই এটাই। ধারণাটি হল মস্তিষ্ক একটি ভবিষ্যৎবাণী করার যন্ত্র, একটা প্রেডিকশন মেশিন। ভবিষ্যৎবাণী করার যন্ত্র? হ্যাঁ, এটা কেবল আমাদের ইন্দ্রিয় থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে প্রতিক্রিয়া জানায় না, বরং এটা সক্রিয়ভাবে পরবর্তী মুহূর্তে কি ঘটতে চলেছে তা নিয়ে অনবরত অনুমান করতে থাকে। মানে প্রেডিক্ট করতে থাকে। হ্যাঁ, আমরা আমাদের চারপাশের জগৎকে যেভাবে দেখি বা অনুভব করি তা আসলে বাস্তবতার হুবহু প্রতিচ্ছবি নয়, বরং তা হল মস্তিষ্কের করা সেরা অনুমান। এক মিনিট, এটা একটু পরিষ্কার করা যাক। আমি এখন যে আপনাকে দেখছি বা আপনার কথা শুনছি, এটাও কি মস্তিষ্কের একটা অনুমান? এটা তো বাস্তব বলেই মনে হচ্ছে। অনেকটা সেরকমই। মস্তিষ্ক তার পুরনো অভিজ্ঞতা আর বর্তমান পরিস্থিতি তথ্যের ওপর ভিত্তি করে একটা মডেল তৈরি করে। যেমন আপনি যখন একটা আপেল দেখেন, আপনার মস্তিষ্ক শুধু তার রং বা আকৃতি দেখে না, আচ্ছা। সে আগে থেকেই অনুমান করে যে এটা খেতে মিষ্টি হবে, এর গন্ধ কেমন হবে। আপনার দেখার অনুভূতিটা হলো এই সব অনুমানের একটা সম্মিলিত ফল। আর যখন অনুমান আর বাস্তবতার মধ্যে ফারাক হয়? তখনই আমরা অবাক হই বা চমকে উঠি। যেমন আপেলটা কামড় দিয়ে যদি দেখেন ওটা তেতো, আপনার মস্তিষ্ক অবাক হবে, কারণ তার ভবিষ্যৎবাণী মেলেনি। বুঝতে পারছি। এই ভবিষ্যৎবাণী করার ক্ষমতার কারণেই আমরা এত দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারি। কিন্তু তার মানে আমাদের মস্তিষ্ক যে তথ্যের উপর ভিত্তি করে ভবিষ্যৎবাণী করছে, অর্থাৎ আমাদের স্মৃতি, সেটাই যদি আনরিলায়েবল হয়, তাহলে তো আমাদের ভবিষ্যৎবাণীগুলো প্রশ্নবিদ্ধ। একদম ঠিক জায়গায় ধরেছেন। আমাদের পক্ষপাত, দুষ্টতা বা বায়াসগুলো তো তাহলে আরও গভীর সমস্যা। এখানেই তিনটি রহস্য একসাথে মিলে যাচ্ছে। আমাদের বায়াস তৈরি হয় মূলত এই অনুমানের প্রবণতা থেকেই। মস্তিষ্ক দ্রুত সিদ্ধান্তে পৌঁছনোর জন্য পুরনো অভিজ্ঞতার,
যা আমরা আগেই দেখলাম যে অবিশ্বস্ত হতে পারে, হুম, তার ভিত্তিতে এমন কিছু শর্টকাট বা অনুমান করে বসে যা হয়তো বর্তমান পরিস্থিতিতে সত্যি নয়। যেমন স্টেরিওটাইপ। একদম নির্দিষ্টগুলো জাতি বা গোষ্ঠী সম্পর্কে আমাদের মনে যে স্টেরিওটাইপ তৈরি হয় তা মস্তিষ্কের এই প্যাটার্ন খোঁজার এবং ভবিষ্যৎবাণী করার প্রবণতারই একটা অন্ধকার দিক। মস্তিষ্ক আসলে একটু অলস, সে নতুন করে ভাবতে চায় না, পুরনো ছাঁচে ফেলেই সবকিছু বিচার করতে চায়। তার মানে আমরা আসলে বাস্তবতাকে দেখছি না, আমরা আমাদের মস্তিষ্ক যা দেখতে বলছে সেটাই দেখছি। বিষয়টা ভাবলেই কেমন অদ্ভুত লাগে। ছবির ওই ভয়ঙ্কর শব্দটার মানে এখন আরও পরিষ্কার হচ্ছে। এটা শুধু একটা রহস্য নয়, এটা একটা চক্র, একটা ফিডব্যাক লুপ। কিভাবে? আমাদের অবচেতন মন চলে আমাদের স্মৃতির উপর ভিত্তি করে তৈরি হওয়া প্যাটার্নে। সেই স্মৃতিগুলো আবার নির্ভরযোগ্য নয়, মস্তিষ্ক সেগুলো নতুন করে লেখে। আর এই ত্রুটিপূর্ণ স্মৃতি ব্যবহার করেই মস্তিষ্ক ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎবাণী করে। যা আমাদের পক্ষপাত দুষ্টতার জন্ম দেয়। আর এই পক্ষপাত দুষ্টতাই আবার আমাদের নতুন অভিজ্ঞতাকে প্রভাবিত করে, যা নতুন করে আমাদের স্মৃতিতে জমা হয়। আমরা আসলে আমাদের মস্তিষ্কে তৈরি করা একটি বাস্তবতার মডেলের ভেতরে বাস করি। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি, এই একটি ছবি থেকে আমরা মস্তিষ্কের এক গভীর আন্তঃসম্পর্কিত রহস্যের জাল উন্মোচন করলাম। আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা শক্তিশালী অবচেতন মন, স্মৃতির অবিশ্বাস্য রকম পরিবর্তনশীল প্রকৃতি, আর পৃথিবীকে বোঝার জন্য মস্তিষ্কের নিরন্তর ভবিষ্যৎবাণী করার ক্ষমতা। এই তিনটি বিষয় আলাদা নয়, বরং একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এরা একসাথেই আমাদের বাস্তবতা তৈরি করে। আর এই উপলব্ধিটাই একই সাথে বিস্ময়কর এবং অস্বস্তিকর। ঠিক, আমরা নিজেদের যতটা যুক্তিবাদী, সচেতন আর স্বাধীন সত্তা হিসেবে ভাবি, মস্তিষ্ক তার চেয়ে অনেক বেশি জটিল, স্বয়ংক্রিয় এবং রহস্যময় উপায়ে কাজ করে। আমরা যা দেখি, যা মনে রাখি, যা অনুভব করি, তার সবকিছুই মস্তিষ্কের একটি ব্যাখ্যা, হুবহু বাস্তবতা নয়। এটাই হয়তো সেই হতবাক করা সত্য। আর এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা চূড়ান্ত চিন্তার খোরাক রেখে যেতে চাই। যদি আমাদের স্মৃতি নির্ভরযোগ্য না হয়, যদি আমাদের সিদ্ধান্তগুলো মূলত অবচেতন মনের খেলা হয়, এবং আমাদের চারপাশের বাস্তবতা যদি মস্তিষ্কের করা একটি ভবিষ্যৎবাণী মাত্র হয়, তাহলে আমি বা আমার যে আত্মপরিচয়, সেটা আসলে কিসের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে? এই প্রশ্নটির উত্তর খোঁজা হয়তো মস্তিষ্কের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর রহস্য।